এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, থ্যাংক ইউ। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন একজন খুবই বিশেষ ব্যক্তি, যিনি কূটনীতিবিদ হয়ে পৃথিবীর সব জায়গায় কাজ করেছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, নিজের ক্যারিয়ারে 11 জন প্রধানমন্ত্রীর সাথে কাজ করার সুযোগ পেয়েছেন। প্লিজ ওয়েলকাম ইউনিয়ন মিনিস্টার হরদীপ সিং পুরী। আর হাততালি এইভাবেই বাজতে থাকুক, কারণ এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আপকি আদালতে আমাদের আজকের বিচারককে। আমাদের আজকের বিচারক খুবই স্পেশাল। উনি একসময় ডিজি ছিলেন পুলিশের। কিছুদিন আগে উনি একটা বইও লিখেছেন, আর প্রয়াস নামে একটা সংস্থা চালিয়ে খুব ভালো কাজ করছেন উনি। প্লিজ ওয়েলকাম আমোদ কণ্ঠ। আজকের মোকদ্দমা শুরু করার আগে, অভিযোগ আর প্রশ্নের আসর শুরু হওয়ার আগে আজকের বিচারক আমোদ কণ্ঠের অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। আদালতের কার্যক্রম শুরু করা হোক। হরদীপ পুরীর ওপর প্রথম অভিযোগ তোলার আগে একবার নজর বোলাবো হরদীপ সিং পুরীর রাজনৈতিক আর কূটনৈতিক ক্যারিয়ারের ওপর। রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ইউনিয়ন মিনিস্টার হরদীপ পুরীর প্রথম পরিচয় তৈরি হয় দিল্লি ইউনিভার্সিটির সবচেয়ে আর্টিকুলেট ডিবেটারের রূপে। হরদীপ পুরী হিন্দু কলেজের পপুলার লিডার ছিলেন, স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচন জিতেছেন। হরদীপ পুরীর আরেকটা পরিচয় তৈরি হয় তীক্ষ্ণ কূটনীতিবিদ রূপে। ৩৯ বছরের লম্বা ফরেন সার্ভিসের ক্যারিয়ারে হরদীপ পুরী লন্ডনে ডেপুটি হাই কমিশনার ছিলেন, ব্রাজিলে অ্যাম্বাসেডর ছিলেন, টোকিও আর কলম্বো মিশনেও কাজ করেছেন। জাফনাতে গিয়ে প্রভাকরণকে ভারতে এসে কথা বলার জন্য রাজি করিয়ে হরদীপ পুরী নিজের সাহস আর নিজের নেগোশিয়েটিং স্কিল দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। হরদীপ পুরীর স্ত্রী লক্ষ্মী পুরীও এক সময় কূটনীতিবিদ ছিলেন, বেশিরভাগ পদে দুজনে একসাথে কাজ করেছেন। হরদীপ পুরী অনেকটা সময় ধরে ইউনাইটেড নেশনসের ভারতের স্থায়ী রিপ্রেজেন্টেটিভ ছিলেন, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন। উজ্জ্বল কূটনীতিক ক্যারিয়ারের পরে অবসর নেওয়ার বদলে হরদীপ পুরী রাজনীতির ময়দানে নামেন। বিজেপিতে যোগদান করেন, লোকসভা নির্বাচনে লড়েছেন আর রাজ্যসভার মেম্বার হন। হরদীপ পুরীর অভিজ্ঞতা আর প্রতিভার ভিত্তিতে প্রধানমন্ত্রী মোদি ওনাকে নিজের মন্ত্রিসভায় যোগদান করিয়েছেন। বর্তমানে হরদীপ পুরীর কাছে দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স আর পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। ডিবেটার, কূটনীতিবিদ আর মিনিস্টার হরদীপ পুরী আপকি আদালতে আজ নিজের ওকালতি নিজেই করবেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা আপকি আদালতে প্রথম অভিযোগ হরদীপ সিং পুরীর ওপর। আপকি আদালতে ইউনিয়ন মিনিস্টার হরদীপ সিং পুরীর ওপরে অভিযোগ হলো যে ইনি প্রচন্ড একগুঁয়ে। হরদীপজি, আপনার ছোটবেলা থেকে শুরু করে এখনো অবধি আপনার ব্যাকগ্রাউন্ড দেখেছি, আর এটাই জানতে পেরেছি যে ছেলেবেলা থেকে আপনি একগুঁয়ে ছিলেন, জেদি ছিলেন। ওই যে সলমান খানের ডায়লগটা আছে না, যে একবার मैंने কমিটমেন্ট কর दी तो फिर अपने आप का भी नहीं सुनता। জেদি হওয়া, সেটা নিজের মধ্যে থাকা কোনো খারাপ ব্যাপার নয়। সেই জন্য আমি আপনাদের সবাইকে এটাই বলব যে আমি এই অভিযোগটা মেনে নিচ্ছি, আর ওটার মধ্যে একটু পার্থক্য আনছি যে হ্যাঁ, আমার মধ্যে একটা
ডিএনএ ডিফেক্ট বলতে পারেন একে, বা একে বলতে পারেন যে এতে অন্য কারোর কোনো দোষ নেই। আপনি প্রথম থেকেই ৩-৪ বছর বয়সে যখন কিন্ডারগার্টেনে পড়াশোনা করতেন, তখন কোনো একটা বাচ্চা আপনার পেছনে লেগেছিল বলে ওর মুখে ঘুষি মেরেছিলেন? হ্যাঁ, 1956 যখন আমার ৪ বছর বয়স ছিল, আমার বাবার পোস্টিং হয়েছিল জার্মানিতে। আচ্ছা, তখন জার্মান কিন্ডারগার্টেনে আমি গেলাম, আর আমাদের ওখানে এখনো শিখ বাচ্চারা যারা আছে, আ কারণ তাদের চুল লম্বা হয়, তারা হয় উপরে খোঁপা বেঁধে রাখে বা পেছনে মুড়িয়ে রেখে দেয়, বেঁধে রাখে। তাই যখন আমি প্রথম গেলাম, বাদবাকি যে বাচ্চারা ছিল ওখানে বেশিরভাগ জার্মান ছিল। ওদের অদ্ভুত লেগেছিল যে ওরা বলতো, "ও ছেলে তবুও খোঁপা করে রেখেছে।" তাই ওরা আমাকে নিয়ে মজা করতে শুরু করলো আরকি। আর ওদের ভাষাটাও আমি জানতাম না। তাই ওদের মজা করার যে স্টাইল ছিল সেটা একটু ফিজিক্যাল হয়ে গেল। তাছাড়া আমি আপনাকে বলছি রজতবাবু, স্কুলের বুলিং বা সিভিল সার্ভিস বা রাজনীতি জীবনে যদি কেউ বুলিং করে তাহলে কিন্তু তাকে ঘুরিয়ে ঘুষি মারাটা উচিত, যেটা কাজে দেয় পরবর্তী জীবনে। আর কিন্তু আপনি এরকম ছিলেন, আমি শুনেছি আপনার বাড়ির লোকেরা আপনাকে জোর করে হোস্টেলে ভর্তি করে দিয়েছিলেন, তাই দেওয়াল ভেঙে আপনি পালিয়ে এসেছিলেন? দেখুন, এই গল্পটাও যে আপনি গভীরভাবে রিসার্চ করেছেন, এটাও সত্যিই একদিক থেকে যে হয়েছিল যেটা, আমার বাবা, কারণ উনি বিদেশ মন্ত্রণালয়ে কাজ করতেন, উনার পোস্টিং হয়েছিল ইন্দো চায়না, লাওসে। ওখানে কোনো স্কুল ছিল না ইংলিশ মিডিয়াম। সত্যি আমার বাবা-মা সিদ্ধান্ত নিলেন যে আমি স্কুলে যাব, আর সেটা হিমাচল প্রদেশে। প্রথমে তো আমার মনে হয়েছিল যে এটা হয়তো অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। কিন্তু আমি দেখলাম কিছুদিন পরে ওই যে স্কুলটা ছিল ওটা স আ সব দিক দিয়ে, যেদিক দিয়ে দেখুন না কেন, যে এডুকেশনটা ওখানে দিচ্ছিল সেটা সঠিক ছিল না কিন্তু। তাই আমি অনেক চিঠি লিখেছিলাম, কিন্তু ওরা, আপনি তো জানেন বাবা-মায়েরা কেমন হয়, নয় কি? আমারও ২ টো মেয়ে আছে, নাতি-নাতনি আছে। ওরা মনে করে ছেলেমেয়েদের কথা সত্যি হয় না। তখন আমি ভাবলাম কেউ তো কোনো কথা শুনছেই না। তাই একদিন আমি কি করলাম, একটু পকেট মানি পেতাম, আমি সেটা দিয়ে টিকিট কেটে ফেরত চলে এলাম। তাই জেদি হওয়াটা ওই সময় কাজেই দিয়েছিল। এ তো গেল সব ছোটবেলার কথা। আপনার যৌবনের কথা কিছু বলি। ২১ বছর বয়সে আপনি আইএফএস পাশ করার পর মুসৌরি একাডেমিতে গেলেন। তখন ওখানে সবথেকে যে সুন্দর মেয়েটা ছিল, আর যে টপারও ছিল, আপনার ব্যাচমেট বলেন যে তৎক্ষণাৎ আপনি ভালোবেসে ফেললেন। ভালোবাসা মানে যেটা হলো সেটা সিনেমায় হয়ে থাকে। আর আর আসল আসল মানে আসল জীবনে যে সমস্যাগুলো হয় সেগুলো ওরা সমাধান করতে হয়। আমাদের সমস্যাটা পরে হয়েছে। কারণ আপনি লক্ষ্মী মুর্দেশ্বরকে পছন্দ করেছিলেন। আমি মুর্দেশ্বরকে পছন্দ করিনি। সমস্যা অন্য কিছু ছিল। ও ফরেন সার্ভিস চুজ করেছিল। আমিও করেছিলাম। তাই আমার মায়ের তরফ থেকে মা বললেন যে, "এটা কি করে সম্ভব? দুজন অ্যাম্বাসেডর হয়ে যাবে, ম্যানেজ কি করে করবে? বাড়ি কে দেখবে?" দুজনের মধ্যে, কারণ উনি হাউসওয়াইফ ছিলেন। তখন তো উনাকে বোঝানো হলো, রাজি হলেন। তারপর ওর বাবা যিনি ছিলেন উনি উকিল ছিলেন, মানে ল সেক্রেটারি ছিলেন। উনি বললেন যে, "এতে অনেক বড় সমস্যা দেখা দেবে।" কি সেটা? বললেন যে, "বিয়েটা যে হবে অ্যাকর্ডিং টু স্পেশাল ম্যারেজ অ্যাক্টে করতে হবে। না হলে যদি হিন্দু ম্যারেজে শিখকে, তাহলে ম্যারেজের ভ্যালিডিটি, কাল যদি কোনো প্রশ্ন ওঠে।" তাই এরকম সব ব্যাপার-স্যাপার ছিল। কিন্তু হ্যাঁ, তারপরে ভালোবাসাটা জন্মেছিল। এখন আ আ এখন এখন এমন হয়েছে এখন এমন হয়েছে যে যখন এরকম কোনো কিছুর মোকাবিলা করতে হয়, তখন ওই যে বন্ডিংটা থাকে না? সেটা কিন্তু খুব শক্ত হয়ে যায়। একটা কথা বলতে ভুলে গেছেন। আপনার ৩ মামা এসেছিলেন আপনাকে হুমকি দিতে যে ওকে বিয়ে করবেন না। না। ব্যাপারটা এরকম হয়েছিল যে একদিন আমার বাবা যিনি ছিলেন উনি একটু ইমোশনাল হয়ে গেছিলেন। উনি বললেন যে, "কি হয়েছে? ভালোই তো, আমাদের শিখ কমিউনিটি ওই সময় অ্যারেঞ্জ ম্যারেজই বেশি হতো। তখন কেউ বলেছিল যে এত ভালো সম্বন্ধ আসছে। নরমালি আমার এই কমিউনিটির লোকেরা আইএএস, আইএফএস ওই সময় এত না, অ্যাকচুয়ালি আমাদের ব্যাচে ৫ জন হয়ে গেছিল। বাট এনিওয়ে, কেউ এটা বলেছিল। তখন আমার বাবা বললেন যে, "তোমরা বোঝাও।" তাই ৩ জনের মধ্যে একজন যে সবথেকে বড় ছিলেন, উনি, উনার কাছে তর্ক করার মতো কিছু ছিল না। উনি বললেন যে, "এই মহারাষ্ট্রিয়ানের সাথে বিয়ে করবে, তারপরে কি হবে? ভেবে দেখেছ? ওরা তো খাবারে চিনি মেশায়।" তখন আমি বললাম যে, "না, মহারাষ্ট্রিয়ানরা চিনি দেয় না, গুজরাটিরা দেয়।" তখন বলল যে, "ঠিক আছে।" ওই কথাটা ধোপে টিকল না। তারপরে উনি আমাকে বললেন যে, "মেয়েটা তো খুব ভালো, আর খুব বুদ্ধিমানও মনে হচ্ছে, পড়াশোনাও ভালোই জানে।" তাই হুমকি কেউই দেয়নি।
ওনারা, কারণ আমার বাবা-মা একটু প্রথম থেকে ইমোশনাল ছিলেন, তাই ওনারা নিজেদের তরফ থেকে বোঝানোর চেষ্টা করেছিলেন। আর তারপরে আমি বলছি যে আমি ওনাদের ছেলে ছিলাম বাবা-মায়ের, কিন্তু আসল মেয়ে ও হয়ে গেছিল। তাই তারপর থেকে পুরোটাই পাল্টে গেল। কিন্তু এটাও তো সত্যি যে উনি শিখদের রীতিনীতি শিখিয়েছেন, উনি গুরুমুখী পড়তে পারেন আর বলতেও পারেন। আর আমি পড়তে পারি না, এটাই আসল সত্যি। হ্যাঁ। যখন আমি অমৃতসর ইলেকশনে লড়তাম তখন যেমন কিন্ডারগার্টেনে বাচ্চাদের যেভাবে বোঝানো হয়, কখনো কখনো আমি এরকম ক্লাস করতাম। কারণ ও আমার মায়ের সাথে থেকে সেই সময় যখন আমরা পাটিয়ালাতে ডিস্ট্রিক্ট ট্রেনিংয়ের জন্য গিয়েছিলাম, তখন ও ওই সময় গুরমুখী শেখে। আর ও পাঠও করতে পারে, পাঠ করেও কখনো সখনো। আর ওর নিজের যে প্রার্থনা করে তখনও আমরা দুজনেই, মানে আমাদের যে ফ্যামিলি রয়েছে, আমি এটা বলব না যে ও ডিপলি রিলিজিয়াস, কিন্তু ও বিশ্বাস করে, উই আর বিলিভার্স। আর আমি উইদাউট হেজিটেশন এটা মেনে নিতে রাজি আছি যে শি নোজ মোর অ্যাবাউট শিখিজম অ্যান্ড শিখ রিলিজন দ্যান আই। আর আমি নিজেকে নিজে ডিভোট একজন শিখ বলেই মনে করি। আই বিলিভ ইন দ্য টেনেটস অফ শিখিজম, বাট শি হ্যাজ গন টু হাই লেভেল অন স্পিরিচুয়ালিটি। আপনার বাচ্চারা, মেয়েরা যখন ঠিক করলো যে বিয়ে করবে তামিল পরিবারে, তখন আপনি অনুমতি দিয়েছিলেন নাকি আপনিও মামা বাবুর মতো রেগে না, না, গিয়েছিলেন? না, না। যখন আমি জানতে পারলাম যে ও তামিলনাড়ুর ছেলের সাথে, যারা তামিল পরিবার, ব্রাহ্মণ, আইয়াঙ্গার, তারপরে আমি যখন ছেলেটার সাথে দেখা করলাম, তখন ও বলল, "আমি তো অ্যাগনস্টিক, আমি তো নাস্তিক।" আমি বললাম, "আরে আইয়াঙ্গার কি হুম। করে হতে পারে?" আমি দেখলাম হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং। প্রশ্নই ওঠে না আমার বারণ করার। অ্যান্ড হি ইজ লাইক আ সন টু আস। দ্বিতীয় জন বিয়ে করেছে আইরিশ আমেরিকানের সাথে। আর সেও আয়ারল্যান্ডের যে ফ্যামিলি ভ্যালু সিস্টেম, আমাদের অনেক কিছুর সাথে মিল আছে তার সাথে। তাই আমাদের দুটি মেয়েই এখন বিবাহিত। এখন আমাদের কনসেনট্রেশন নাতি-নাতনিদের উপরে। এটা তো আপনার পরিবারের জীবনের ব্যাপারে কথা ছিল। জেদ হওয়া ভালো। অ্যাজ আ ডিপ্লোম্যাট, যখন আপনি শ্রীলঙ্কায় ছিলেন, কলম্বোতে ছিলেন, ওই সময় আপনি প্রভাকরণের সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলেন। জঙ্গলে চলে গিয়েছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে চলে গিয়েছিলেন। এই জেদ করাটা কি ঠিক ছিল? এখানে জেদের কোনো ব্যাপারই ছিল না। ওই সময় আপনার হয়তো মনে আছে যে শ্রীলঙ্কাতে একটা এথনিক ক্রাইসিস, সিভিল ওয়ার আপনি ওটাকে বলতে পারেন, সেটা চলছিল। আমার কাছে একটা মেসেজ এসেছিল যে আমাকে জাফনাতে গিয়ে চেষ্টা করতে হবে যে এলটিটির যে লিডার ছিল ভেলুপিল্লাই প্রভাকরণ, উনার সাথে দেখা করে, আর যে ভারত সরকার আর শ্রীলঙ্কা সরকারের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলোর একটা পিস এগ্রিমেন্ট। ওটার আল্টিমেটলি নাম হয়েছিল ইন্ডিয়া শ্রীলঙ্কা পিস এগ্রিমেন্ট 1987 এর। ওটার যে মেন ফিচার্স ছিল এলটিটিই লিডারকে ওটার সম্পর্কে বলার জন্য। তাই আমাকে পাঠানো হয়েছিল। ওই সময় লোকেরা বলতো যে ওখানে ল্যান্ড মাইন্স আছে, সেটাও ছিল। কিন্তু আমরা তারপরে কন্ট্যাক্ট করলাম আর জাফনাতে গিয়ে, আর আমার মনে আছে আমি জাফনাতে গিয়ে জ্ঞানাম হোটেল আছে জাফনাতে, ওখানে ছিলাম। ওখানে এলটিটির লোকজনদের সাথে দেখা করলাম। আর ওই সময় একদম ইনসার্জেন্সি সিচুয়েশন ছিল আরকি। তখন আমার এরকম কিছু মনে হয়নি যে আমি জেদ দেখাচ্ছি। এখানে তো সরকারের তরফ থেকে ইনস্ট্রাকশন ছিল। আর আমি তো ভেবেছিলাম যে এটা আমার সৌভাগ্য। আমি এখনো এটাই ভাবি। অত কম বয়সে কাউকে এরকম সুযোগ দেওয়া, ওখানে গিয়ে মানে একটা আ ইনসার্জেন্ট গ্রুপের সাথে, একটা টেররিস্ট লিডারের সাথে, ঠিক আছে? কনট্যাক্ট করা। আমি তো মনে করি এটা একটা প্রফেশনাল হাই তো ওয়াটার কিভাবে মার্ক আপনি আরকি। জঙ্গলে গিয়েছিলেন? চোখে কাপড় বেঁধে? সিনেমায় যেভাবে দেখানো হয়? না, এরকমটা হয়েছিল যে জাফনাতে যখন পৌঁছলাম, ওখানে যে ওর লিডাররা ছিল, তারা আমার সাথে দেখা করল। আমাদের যিনি মিলিটারি অ্যাডভাইজার ছিলেন, নেভাল অফিসার ভি.কে. গুপ্তা বাবু, উনিও আমার সাথে ছিলেন। তখন আমরা গেলাম, আমরা কনট্যাক্ট করলাম। আর আমরা বললাম যে দিল্লি থেকে কিছু মেসেজ নিয়ে এসেছি। আর প্রভাকরণ যিনি আ উনার সাথে দেখা করতে চাই। তখন উনারা বললেন, "আমরা সানন্দে আপনার সাথে দেখা করিয়ে দেব।" তারপর উনারা এটা বললেন যে, "আমরা আপনাকে এখনই নিয়ে যেতে পারব না।" আমি বললাম, "কেন?" বললেন যে, "কারণ ওই সময় আসলে বিশ্বাসটা তো তৈরি হয়নি। উনাদের মনে হয়েছিল যে আমাদেরকে গাড়িতে নিয়ে যাবে। তখন আমাদের মধ্যে অ্যা ক্যাপাসিটি আছে যে আমরা রুটটা দেখে নেব, কোথা থেকে কোথায় যাচ্ছে। তাই হয়তো আমরা সেটা কাউকে বলে দেব। আর তারপর ওখানে বম্বার্ডমেন্ট হয়ে যাবে। তাই উনারা বললেন যে আমরা রাতে নিয়ে যাব। ভেবেছিল ওখানে তো আলো-ফালো ছিল না। কারণ এয়ার রেডস আর ওরকম পরিবেশ ছিল।
তখন আমি বললাম যে আপনি এরকমটা করুন, আপনি যদি চান তাহলে আমাদেরকে ব্লাইন্ড ফোল্ড করতে পারেন, চোখে কাপড় পরাতে পারেন। শুনে বললেন, না না, আপনি আমাদের অতিথি, ব্লাইন্ড ফোল্ড করবো না। ওরা রাতে নিয়ে গেল দেরিতে, আর ঘোরাচ্ছে। আমি বুঝে গেছিলাম যে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে যাতে আমরা যেন মনেই না করতে পারি। এখান থেকে গেল 1/2 কিলোমিটার লেফট টার্ন, তারপরে রাইট টার্ন। তারপর দেখা হলো রাজীব গান্ধী বাবু আর জয়বর্ধনের মধ্যে যে কথা হয়েছিল সেটার ব্যাপারে কিছু তথ্য দিয়েছিলাম। আর ওনাকে আসলে এটাও বলেছিলাম যে আপনাকে মানে দিল্লি থেকে আমন্ত্রণ জানানো হবে দিল্লি যাওয়ার জন্য। তখন ওখান থেকে কথা শুরু হয়েছিল। তারপরে উনি জাফনা থেকে ওনাকে হেলিকপ্টার এসে তুলে নিয়ে তামিলনাড়ুতে এনে উনি এলেন দিল্লিতে, আর কথাবার্তাও হয়েছিল। দেখুন, বিপদ তো ছিলই, না, ল্যান্ডমাইন্স ছিল, ওখানে বন্দুকও ছিল, ওখানে বোমা মারাও হচ্ছিল। ওটা খুবই সিক্রেটিভ মিশন ছিল, আর কেউ কাউকে কিছু জানায়নি। আমাদের নিজেদের এজেন্সির লোকেরাও জানতো না। যখন প্রধানমন্ত্রী বাবু ওই সময়ের একটি মিটিংয়ে ছিলেন, তখন আমাদের এজেন্সির যে চিফ, RNAWর চিফ, তখন উনি বললেন যে আজ আমরা একটা দূত পাঠিয়েছি, আর জেনে বুঝেই এমন একজন দূতকে পাঠিয়েছি যে এতটাই জুনিয়র ছিল যে কেউ ওকে চিনত না। ওদের মনে হয়েছিল যে না হলে কোনো বড় মন্ত্রীকে যদি পাঠাতো তাহলে ব্যাপারটা সব জায়গায় রুটে যেত, যে কেউ একজন যাচ্ছে। ওই সময় তামিলনাড়ুতে আগুন লেগে যেত। উনি যখন বললেন, তখন জানি না এটা এফেক্টের জন্য বলেছেন, যোশীবাবু বললেন RNA চিফ, এটা পরে আমাকেও বলেছিলেন, যে দীক্ষিতবাবুও বলেছিলেন। উনি বলেছিলেন, আচ্ছা আপনি বলেছিলেন আপনি কাউকে পাঠিয়েছিলেন। আমাদের যে গ্রুপস আছে ওখানে যারা কাজ করছে ওরা তো সিদ্ধান্ত নিয়েছিল যে আজ থেকে যেসব পাখিরা আকাশে উড়বে, পাখিরা উড়বে মানে উড়োজাহাজ, আমরা তো ওগুলোকে শুট ডাউন করে দেবো। কিন্তু একটু চিন্তা হচ্ছিল, কারণ ওই সময় লক্ষ্মী এক্সপেক্ট করছিল আমাদের দ্বিতীয় মেয়ের জন্য, আর রোজ বিকেল 5টায় ও প্রেসের ব্রিফিং করত, ও প্রেস অফিসার ছিল। কিন্তু কখনো এটা মনে হয়নি যে এটা আমাদের জেদের কারণে হয়েছে। ঠিক আছে, কিছু লোকজন বলেছিল দীক্ষিত বাবুর আর হরদীপ বাবুর মিলিত জেদ ছিল এটা করা, কিন্তু আমি এটা এরকম ভাবতাম না। দেখুন, আপনি তো অকুত ভয় সেটা জানি, কিন্তু লক্ষ্মী দেবী আজ এখানে আছেন। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই যে উনি কি ভয় পেয়েছিলেন যখন আপনি মিশনে গেছিলেন? চিন্তা তো হচ্ছিলই, কিন্তু আমার ভগবানের ওপর বিশ্বাস ছিল যে উনি ওখানে গিয়ে নিজের যে কাজের জন্য গিয়েছিল, যেটা দেশের জন্য করতে গিয়েছিল, সেটার নিশ্চয়ই ভালো পরিণাম হবে, আর ওনাকে পিস প্রসেসে অন্তর্ভুক্ত করাতে সফল হবেন, এটা তো আমার বিশ্বাস অবশ্যই ছিল। হ্যাঁ, অবশ্যই চিন্তা হচ্ছিল যে, আর আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে সব ঠিক হয়ে যায়। জনতার মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান কি? স্যার, আমার প্রশ্ন এটা ছিল যে আপনি এই বিপদের সাথে খেলার সাহস কোথা থেকে পান? এই মোটিভেশন, এই স্পিরিট কোথা থেকে এগুলো পান স্যার? আমাদের দশম গুরুর একটা খুব সুন্দর শব্দ আছে, देश शिवा बर मोहे इहे शुभ कर्मन ते कबू ना टरूं ना डरूं और 100 जब जाए लड़ूं निश्चय कर अपनी जीत करो। যদি আপনার মনের মধ্যে বিশ্বাসটা থাকে যার জন্য ওটা করছেন সেটা নিশ্চিত, তাহলে ভয় পাবেন না। এবার একটা ব্রেক নেওয়ার পালা, আর ব্রেকের পর আপকি আদালতে হরদীপ সিং পুরীর ওপর অভিযোগ আর প্রশ্নের সম্ভার নিয়ে ফিরছি। জনগণ যারা এখানে বসে আছেন আর আমাদের দেশের কোটি কোটি লোক যারা আপনাকে দেখছেন, তারা তো আপনার অভিজ্ঞতা থেকে জানতে চান যে আমাদের কাশ্মীর যারা অকুপায়েড করে রেখেছে সেটা কবে ফিরিয়ে আনা হবে। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন ইউনিয়ন মিনিস্টার হরদীপ সিং পুরী। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ইউনিয়ন মিনিস্টার হরদীপ সিং পুরীর ওপরে অভিযোগ হলো যে ইনি রাজনীতিতে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকেছেন। হরদীপজি, যে জায়গায় আপনি পৌঁছেছেন ওখানে পৌঁছানোর জন্য, মন্ত্রী হওয়ার জন্য অনেক তো কাঠখড় পোড়াতে হয়। পার্টির কর্মকর্তাদের দেখি ওনারা পোস্টার লাগান, প্রচার করেন, ওনারা মাইক লাগান, নেতাদের গলায় মালাও পরান। আপনি তো পেছনের দরজা দিয়ে ঢুকলেন আর সোজা মন্ত্রী চেয়ারে বসে পড়লেন। দেখুন, অনেকদিন আগের কথা, ওই যে পোস্টার লাগানোর কাজটা, ওটা আমি ইউনিভার্সিটিতে করে ফেলেছিলাম। আর
আর এই যে মন্ত্রীদের বাড়িতে যাওয়া, কর্মকর্তাদের মন্ত্রীদের বাড়িতে গিয়ে ওনাদেরকে উৎসবের সময় অভিনন্দন জানানো, এইসব কাজও আমি করে ফেলেছিলাম। কিন্তু কাঠখড় পোড়ানোর যে কথাটা, ওটা হয়তো অতটাও কাঠখড় আমি পোড়াইনি। এই জন্য কাঠখড় পোড়াতে হয়নি, কারণ যখন বিজেপির বড় বড় লিডাররা বিদেশে যেতেন তখন আপনার বাড়িতে গিয়ে থাকতেন। হ্যাঁ, তখন ওনাদের তোষামোদ করা যেটা কর্মকর্তাদের করতে হয়, আমি ওই সময় করেছিলাম। হ্যাঁ। যেমন দেখুন, আডবাণীজি ওই সময় অনেক বড় একজন সুপ্রিম লিডার ছিলেন বিজেপির, উনি আপনার বাড়িতে ছিলেন, তখন ডিপ্লোমেসি আর রাজনীতি দুটোই একসাথে করে নিয়েছিলেন। দিল্লিতে ওই সময় ভারতীয় জনতা পার্টির সরকার ছিল না। আসলে তখন কোনো মন্ত্রীকে আমি আমার বাড়িতে রেখেছি, ব্যাপারটা এরকম যে আডবাণী বাবুকে আমি এই জন্য বলেছিলাম, কারণ কমলা দেবীর তখন ওখানে কিছু চেক আপ করানোর দরকার ছিল। যখন ওনারা পৌঁছলেন ওখানে, তখন আমি ওনাকে এটাই বলেছিলাম যে প্রতিনিধি হয়ে এসেছিলেন উনি, সরকারের তরফ থেকে উনি ভালো একটা হোটেলেও থাকতে পারতেন। কিন্তু আমি ভাবলাম যে না, আমি বাদবাকিদের নাম বলতে চাই না। একটা সময় ছিল যখন মিসেস যশবন্ত সিং আমাদের বাড়িতে ছিলেন, আরেকজন কংগ্রেসের নেতা ছিলেন মধ্যপ্রদেশের দিগ্বিজয় সিং, উনিও ছিলেন। তাই এরকম কোনো কিছু ছিল না যে অ্যাম্বাসেডরকে বড় বাড়ি কেন দেওয়া হয়। এই জন্য, কারণ তার অফিসিয়াল এন্টারটেনমেন্ট, অফিসিয়াল লোকজনদের যাতে রাখতে পারেন। ঠিক আছে তো? নাহলে আমি লক্ষ্মী আর আমাকে, এখনও আমি বলছি, আমাকে এখন যে বাড়িটা দেওয়া হয়েছে সেটা সরকারি অফিসিয়াল পারপাসের জন্য, এন্টারটেনমেন্টের জন্যই দেওয়া হয়েছে। অটলজিকে আপনি টোকিওতে খাওয়াতে নিয়ে গেছিলেন নিজের গাড়ি করে। দেখুন, ব্যাপারটা এরকম, এটা আমার সৌভাগ্যই ছিল। যখন আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, তখন আমার এক কলিগ ছিলেন, ও পিএমওতে জয়েন্ট সেক্রেটারি পদে ছিল, অশোক সাইকিয়া। উনি আর আমি দেখা সাক্ষাৎ করতাম, আর বাজপেয়ী বাবু, আডবাণী বাবুর এনারা সিনেমা দেখতে খুব ভালোবাসতেন। তাই কখনো কখনো আমাকে ফোনও করতেন অশোক সাইকিয়া, যে ডিলাইটে গিয়ে টিকিটটা কাটবে আর থ্রি হুইলারকে নিয়ে আসবে। তখন ওই সময়কার ব্যাপার ছিল আর কি। তো দেখুন, টোকিও যখন বাজপেয়ী বাবু এসেছিলেন, আচ্ছা সেই সময় কিন্তু উনি তখন বিদেশ মন্ত্রী ছিলেন, ওনার সব রকমের সিকিউরিটির ব্যবস্থা ছিল। একদিন উনি বললেন সন্ধেবেলায় যে আপনি অশোক মুবাই ওনার পিএস ছিলেন, উনি বললেন অশোক আর লক্ষ্মী আর আপনি আর আমি চলুন আজ সন্ধেবেলায়। তখন আমার একটা ছোট হন্ডা সিভিক গাড়ি ছিল, গ্রে রঙের, ওটাতে বসে আমি ওনাকে একটু টোকিও ঘুরিয়েছিলাম। তাহলে এই যে সব ধরনের আপনি খাবার খাইয়েছেন, বাড়িতে রেখেছেন, সেটার লাভ কি আজকাল আপনি রাজনীতিতে পাচ্ছেন? লাভ তো অনেক হয়েছে, একটু লোকসানও হয়েছে। মানেটা হলো, আপনাকে আমি খাবার খাওয়ালাম, আপনি পরে যদি প্রাইম মিনিস্টার হয়ে যান তাহলে আমার লাভ হবে। কিন্তু যদি আপনাকে আমি আর খাবার আপনাকে খাওয়ালাম আর প্রাইম মিনিস্টার অন্য কেউ হয়ে যায়, না, এটাতে কোনো রকম লোকসানও হয় না। দেখুন, এটা আমাদের কালচার, আমাদের সিভিলাইজেশন, আমাদের ভ্যালিউজ, ঠিক আছে? এটা আমাকে বলুন, যে প্রধানমন্ত্রী হয়ে গেছেন আমাদের মোদিজি, উনি কিভাবে আপনার জীবনে এলেন? আমি বলছি, কারণ আপকি আদালতের সামনে, আপনার জনগণের সামনে বলে দিচ্ছি, একটা ঘটনা আছে। আমার মনে আছে, আমার লন্ডনে পোস্টিং হয়েছিল। লন্ডনে পোস্টিংয়ে যাওয়ার আগে, ওই সময় আমার ভালো বন্ধু, ক্লোজ ফ্রেন্ড ছিলেন অরুণ বাবু। উনি আমার জন্য একটা লাঞ্চের ব্যবস্থা করেছিলেন 1999 সালে। ওকে? হ্যাঁ। তখন সেখানে মোদিবাবুও এসেছিলেন আর কি। আর অনেক লোকজন ছিলেন আমাদের তখন। আমার মনে আছে, অরুণবাবুর লাঞ্চ করার সময় একজন আমাদের বিজেপির খুব জনপ্রিয় এমপি ছিলেন, আমার স্টুডেন্টও ছিলেন সেন্ট স্টিফেন্স কলেজের, স্বপন দাশগুপ্ত। আমার মনে আছে, অরুণবাবুর অভ্যেস ছিল যখন উনি কোনো অনুষ্ঠানে বসে থাকতেন, তখন বেশি ক্যামেরা টাইম ওনার উপরেই থাকতো আর কি। তাই আমার মনে আছে, তখন অরুণবাবু গেলেন বাথরুমে, দূর থেকে স্বপন দাশগুপ্ত চিৎকার করলেন, সর্দার শোনো, এটাই একমাত্র সুযোগ কিছু বলার, বলে দে, না হলে বেরিয়ে আসবে 2 মিনিটও বাইরে। সো এটা সেই আগের 1999 সালের কথা বললাম। কিন্তু তখন ওই সময় তো না, মোদিজি কিন্তু ওই সময় কিছুই মোদিবাবু, ছিলেন না। দেখুন, মোদিবাবুর সাথে আমার ভাগ্য ভালো ছিল, সৌভাগ্য ছিল। আমার মনে আছে যে উনি বলেছিলেন ওই সময়ও আমাকে যে আপনি লন্ডনে যাচ্ছেন, আমিও যাব। কিন্তু লন্ডনে আসতে পারেনি তখন ওই সময়। কিন্তু যখন আমি জেনিভায় পৌঁছলাম, তখন আমার কাছে ফোন এসেছিল যে আমি বলেছিলাম যে আমি লন্ডন আসব, কিন্তু আমি আসতে পারিনি, কিন্তু আমি জেনিভায় আসছি। ওই সময় শ্যামবাবু, কিষাণবাবু বর্মার যে অ্যাশেজ জেনিভাতে সেমেট্রিতে ছিল, ওটা নিতে এসেছিলেন। সেই জন্য ওই সময়ে গুজরাটে সিএম ছিলেন, আর কিন্তু উনি সবসময় খুব উদার ছিলেন। আর আমি আমার কোনো হেজিটেশন নেই
যে ওনার মধ্যে আমি কোয়ালিটিস দেখেছি, অনেক কম লোকেদের মধ্যেই দেখেছি সেই কোয়ালিটিস। সত্যি বিজেপি সরকারে, মোদিজির সরকারে মিনিস্টার কিভাবে হয়ে গেলেন সেটা একটু বলুন না। এটা তো এরকম হয়েছিল যে একদিন আমাকে ডেকে পাঠানো হয়েছিল যে আপনার সাথে স্যার দেখা করতে চান। সঞ্জয় ভাবসার বাবুর ফোন এসেছিল। তখন আমি ছিলাম ওই সময় কলম্বোতে, কোনো একটা ইন্ডিয়ান ওশান কনফারেন্স অ্যাটেন্ড করতে গেছিলাম। তখন আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। ওই সময় আসলে টিমের বড় নেতা। আমি বললাম হ্যাঁ আমি আসবো, দেখা করব। বললাম না না, আসবো দেখা করবো নয়, এখনই আসতে হবে। আমি বললাম আমি বাইরে আছি, তাহলে আপনি ফ্লাইট নিয়ে চলে আসুন। তারপর আমি গেলাম দেখা করতে। তখন মোদিবাবু একদম একা বসেছিলেন। উনি বললেন যে কোথায় গেছিলেন? এই কিছুক্ষণ ছিলাম। উনি বললেন যে কাল সকালে চলে আসুন, জলখাবারটা একসাথেই খাবো, আর তারপর আপনাকে রাষ্ট্রপতি ভবনে নিয়ে গিয়ে শপথ করিয়ে আনবো। আমি তো একদম অলমোস্ট ওই যে ইংলিশে বলে না যে ফল অফ মাই চেয়ার। তাই যখন উনি দেখলেন যে আমার রিয়াকশন, সেই সময় আসলে উনি একটাই কথা বললেন যে তারপরে আপনাকে রাজ্যসভাতে নিয়ে আসবো। এটা ছিল মোটামুটি 2রা সেপ্টেম্বর 2017 সালের কথা। তারপর দ্য রেস্ট ইজ হিস্ট্রি। আপনার এক বন্ধু আছে, আমাকে বলেছে হরদীপ যদি চাইতো তাহলে কানাডার সরকারেও মিনিস্টার হতে পারতো। 5 জন শিখ নিয়ে এসেছিলেন জাস্টিন ট্রুডো। যখন জাস্টিন ট্রুডো ইন্ডিয়া এসেছিলেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী বাবু আমাকে পাঠিয়েছিলেন ওনার সাথে দরবার সাহেব যাওয়ার জন্য অমৃতসর। তখন ওখানে গিয়ে যখন আমি গেলাম, তখন ওই সময় আমার বন্ধু আছেন সিধু বাবু। উনি পাঞ্জাবের সরকারে অমরিন্দর বাবুর সরকারে মন্ত্রী ছিলেন। তাই যখন উনি দেখলেন যে আমি ওখানে যাচ্ছি, ক্যাপ্টেন স্যার সিধুকেও পাঠিয়ে দিলেন। তখন আমরা দুজন ওনাকে রিসিভ করলাম অমৃতসর এয়ারপোর্টে। তাই ওই এয়ারপোর্ট থেকে ওনাকে তারপর দরবার সাহেব নিয়ে গেলাম, ওনাকে লঙ্গার সেবা করালাম। তখন ওই সময়, কারণ ক্যানাডার সাথে যে খিটিমিটি চলছিল, সেটা কিন্তু ওই সময় থেকেই চলছিল। হ্যাঁ, ওই সময় থেকেই চলছিল। আর ক্যাপ্টেন স্যার বারণ করে দিয়েছিলেন যে উনি ট্রুডো স্যারের সঙ্গে দেখা করবেন না। তাই আমার মনে আছে আমি সন্ধ্যাবেলা গেছিলাম ওনার কাছে, যে হোটেলে উনি ছিলেন। আমি বললাম, ক্যাপ্টেন সাহেব দেখুন, আপনি পাঞ্জাবের চিফ মিনিস্টার, আপনি তো খুবই উদার। উনি বললেন ঠিক আছে, আপনারা যখন বলছেন তাহলে আমি দেখা করব। উনি দেখাও করেন ওনার সাথে, কারণ প্রথম থেকেই ইনি। কিন্তু আপনি তো স্পেসিফিক একটা অভিযোগ করছেন যে ওখানে যে আমি পরে এটা নিয়ে বলছি। আপনি বললেন না যে একটা নির্দিষ্ট, তার পরের দিন মোদিবাবু লাঞ্চ করালেন রাষ্ট্রপতি ভবনে। তখন ওনার 5 জন মন্ত্রী অলরেডি শিখছিলেন। তখন একজন ওদের মধ্যে থেকে বলল, সি হাউ লাকি আই অ্যাম, আই ওয়েন্ট টু ক্যানাডা অ্যান্ড বিকেম আ মিনিস্টার। আমি আর চুপ থাকতে পারলাম না। বললাম তাই, আই স্টেড ইন ইন্ডিয়া, আর আমিও মন্ত্রী হয়ে গেছি। তখন ওই সময় আমার মনে আছে উনি বেইন্স ছিলেন, যিনি আমাকে বলেছিলেন, ওখানকার মন্ত্রী। সজ্জন ছিলেন যিনি ডিফেন্স মিনিস্টার। অনেকে ছিলেন, অনেকে। দেখুন, যে অভিযোগটা ওরা করছে, আপনাকে আমি এখন এই ব্যাপারে আমি খুব একটা গভীরভাবে জানি না, কিন্তু আপনার মনে আছে অনেক বছর আগে একটা এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ কনিষ্ক, ওটাতে একটা দুর্ঘটনা হয়েছিল ওটার সাথে। হ্যাঁ, ক্র্যাশ হয়ে গেছিল, যাতে 280 জন লোক, বোধহয় আমার মনে নেই ঠিক, ওটাতে মানে অত লোকেরা মারা যায়। এটা ভুল অলরেডি হয়ে গেছিল। তো এই যে অভিযোগটা আপনারা করছেন, কার উপর করছেন? ওরা যে লোকটার ব্যাপারে বলেছে, নিজ্জর, হরদীপ সিং নিজ্জর, এটা অলরেডি ওদের নিজেদের সিস্টেমে ওনাকে ভিসা এন্ট্রি দিতে অনেকবার বারণ করা হয়েছিল। তাই ওখানে যেটা হচ্ছে সেটা নিয়ে না, অভিযোগটা আপনি করেছেন ইন্ডিয়ান অপারেটিভের উপরে, ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের উপরে, যে আপনি ওখানকার মাটিতে গিয়ে আর যে খালিস্তানি অ্যাক্টিভিস্টরা রয়েছে ওদেরকে অফ করেন। আমি ওইটাই প্রথম থেকে বলছিলাম যে কনিষ্ক উড়োজাহাজে যেটা হয়েছিল ওটা ইন্ডিয়ান অপারেটিভসরা গিয়ে করেছিল। হ্যাঁ, ইন্ডিয়ান অপারেটিভসরাই এয়ার ইন্ডিয়া উড়োজাহাজটাকে, যা কিছু ওখানে বাকি কাজ হচ্ছিল। দেখুন, এরকম অনেক সোসাইটি আছে, যেমন কানাডা আছে, ইউকে আছে। আমি যখন আমার পোস্টিং ছিল ইউকেতে, ওখানকার যে বিদেশ মন্ত্রণালয় ছিল, ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস, আমি ওদের লোকজনদের গিয়ে বলতাম আপনাদের একটা বড় স্ট্যান্ডার্ড রেসপন্স থাকে যে আমাদের স্বাধীনতা আছে, আমাদের বাক স্বাধীনতা আছে, আর আমরা এই স্বাধীনতাকে বাধা দিই না। কিন্তু এখন এই স্বাধীনতাটাকে কারা ইউজ করছে আপনি বলুন আমায়। তাই ওখানে অলরেডি একটা হিস্ট্রি ছিল ভায়োলেন্সের, এক্সট্রিমিজমের আর ড্রাগসেরও। ঠিক আছে তো?
আর কারা করিয়েছিল সেটা তো ওই সময় দাঁড়িয়েও ভারত সরকার বলছিল। আমার এক সহকর্মী আছে যিনি আমার সাথে কাজ করেছেন, অরিন্দম বাগচি, যিনি কিনা অফিসিয়াল স্পোক্সম্যান। উনি একটা লম্বা প্রেস ব্রিফিং করেছিলেন। উনি বলছিলেন যা কিছু ক্রেডিবল অ্যালিগেশনস আপনাদের কাছে যেটা মনে হচ্ছে, অ্যালিগেশনস কখনো ক্রেডিবল হয় না, রাইট? অ্যালিগেশনস হয়। আপনাদের এভিডেন্স যদি ক্রেডিবল হয় তাহলে আমাদের দিন। না হরদীপজি, এখন তো আমেরিকা বলছে, ফাইন্যান্সিয়াল টাইমসে খবরও বেরিয়েছিল যে পটপন সিং পন্নুকে মারার চেষ্টা করা হয়েছিল, আমেরিকানরা ধরে ফেলেছে, ওনাকে বাঁচিয়ে দিয়েছে। দেখুন আমি আপনাকে দুটো জিনিস বলছি, কারণ আপনি একজন ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস মিডিয়া পার্সোনালিটি। আপনি আর আমি দুজনেই ফাইন্যান্সিয়াল টাইমস আর নিউ ইয়র্ক টাইমসটা পড়ি। যদি আমি এটা ভেবে নিয়ে চলি যে ফাইন্যান্সিয়াল টাইমস যেটা বলে সেটা ঠিক বলে, তাহলে আমার তো বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে। কারণ ওরা যে তেলের দাম সম্পর্কে রোজ খবর ছাপায় নতুন নতুন। কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই, এই গুণবন্ত সিং পন্নু, হয়তো ওনার নাম, উনি আসলে কে? যখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন আর উনি যখন নিউ ইয়র্কে এসেছিলেন, তখন আমার মনে আছে শঙ্কর মেনন যখন ওই সময় ফরেন সেক্রেটারি ছিলেন, উনি প্রতিনিধি হয়ে বলেছিলেন যে আপনি যদি রাস্তায় চলাফেরা করেন তাহলে কখনো কেউ আপনার হাতে কাগজ ধরানোর চেষ্টা যদি করে সেটা কখনো নেবেন না। কারণ ওই পন্নুবাবু ওই সময় এই কাজটাই করছিলেন। উনি যারাই যাতায়াত করতো ভারতীয় মনে হলেই ওর হাতে কাগজ ধরিয়ে দিত আর বলতেন ইউ আর কনসিডার্ড ইয়োরসেলফ সার্ভড। এই যে টিভিতে যে লিগ্যাল ড্রামাগুলো হয় আপনি দেখেছেন, কনসিডার্ড ইয়োরসেলফ সার্ভড। তা এই লোকটি আসলে কে? এই লোকটা সেই লোকটি যিনি কিছুদিন আগেই 10-15 দিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে 18ই নভেম্বর এয়ার ইন্ডিয়ার আমরা একটা এরোপ্লেন উড়িয়ে দেব। তা এই ফাইন্যান্সিয়াল টাইমস, পাঞ্জাবিতে একটা কথা আছে না, তোমারি মতমারি হুই হ্যায়। একটা লোক, একটা অর্গানাইজেশন আছে যার নাম সিক্স ফর জাস্টিস বা এরকম কিছু একটা আছে, এসএফজি, যার ফান্ডিং ওপেনলি আইএসআই আর পাকিস্তান থেকে আসে। যে কোনো ভারতীয় যদি যায় নিজের সাধারণ কাজকর্মের জন্য, তার হাতে কাগজ ধরিয়ে দেয় আর এরকম স্টেটমেন্ট দেয়। আরে আমার এরকমটা বলা উচিত নয়। আমি 39 বছর ধরে ফরেন সার্ভিসে, আর আমাদের যে এজেন্সি আছে ভালো সম্পর্ক আছে ওদের সাথে। এরকম তো কিন্তু আমাদের তো কিছু ছিলই না। আমাদের তো উল্টোটা হয়, আমরা ভাবি যে করছেটা কি রে ভাই, এই লোকটা স্টেটমেন্ট দিয়েই যাচ্ছে, কিছু তোর বিরুদ্ধে করাই হয় না। আর এখনও স্টেটমেন্ট দিয়েছে যে এয়ার ইন্ডিয়ার এরোপ্লেন উড়িয়ে দেবে। এখন সেটা শোনার পরে পাঞ্জাব সরকার আমাদের এনআইএতে কেস করেছে। তাহলে আমাদের লোকেরা কি এসবও করে, এরকম মানুষদের হাওয়া করে দেয়? দেখুন, এখন আমি আমার মনের কিছু কথা আছে, সেটা এখানে আমি বলতে চাই না। আমি ভাবতাম, আমি তো নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের সিস্টেম এটা নয়। আমরা খুব এইসব ব্যাপারে কেন এসব টলারেট করব? এই পন্নু জানি না কবে থেকে এসবের সাথে আছে ওখানে। আরে স্টেটমেন্ট দিচ্ছে 18ই নভেম্বরে, আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ ডেট, ঠিক আছে? বলছে যে এয়ার ইন্ডিয়ার এরোপ্লেন উড়িয়ে দেবো আমি। আরে ভাই, এরকম দিস কাইন্ড অফ এ পারসন ইজ মেনাস টু দ্য সোসাইটি। আর আমি দেখলাম আপনি যেটা বলছেন যে বিদেশ মন্ত্রণালয় বলেছেন আমরা অবশ্যই এটা নিয়ে তদন্ত করব। আর এটাতে আপনি এটাও দেখুন যে আসলে এতে কার লাভ হবে এরকম স্টেটমেন্ট দিলে। হ্যাঁ, এখন স্টেটমেন্ট তো ডিনাই করছে না যে 18ই নভেম্বরে এরোপ্লেন উড়িয়ে দেবে। ও তো ভিডিও দিয়েছে, ও তো এরকমই কিছুদিন পর পর এরকম ভিডিও পাঠায়। কিন্তু পাকিস্তান থেকেও আজকাল খবর শোনা যায় হাফিজ সৈয়দের ভাইপো মারা গেছে, মাসুদ আজহারের বন্ধু মারা গেছে। তাহলে আপনি এই ব্যাপারে কি বলতে চাইছেন? উই শুড অল শেড টিয়ার্স ফর দিস? না, আমি জানতে চাইছি যে এসব কাজ কে করাচ্ছে, আমাদের লোকেরা? দেখুন, এখন আমি এখানে আমার ফরেন বা সিকিউরিটি পলিসির কোনো ইন্টারনাল ডিসিশন মেকিং হচ্ছে না, কিন্তু এটা আমাদের স্টাইল নয়। কিছু মানুষ তো বলে যে হওয়া উচিত, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের একটা, জনগণ তো খুব খুশি এসব হচ্ছে বলে। আপনি বলতে পারেন, আমি তো বলতে পারি না এটা। না, ব্যাপারটা এরকম যে এরা কি না করেছে, ওকে, কিন্তু এদের নিজেদের মধ্যে লড়াইটা দেখুন একবার, বালোচেরটা দেখুন, ব্যাপারটা এদের নিজেদের মধ্যে দেখুন। তাই হতে পারে যেটাতে আমাদের জনগণ খুশি হচ্ছে, কারণ এটার জন্য নয় যে এসব হচ্ছে, এগুলো তো হওয়া সম্ভব। এরকম লোক যারা আমাদের বিরুদ্ধে কি না করেছে, লস্করে তৈবা, আর যেটা এখন আমাদের দেখুন, এখন তো এই মোদিবাবুর আসার পরে, ঠিক আছে, আর যে
মোদিবাবু যে ডিসিশন মেকিং রয়েছে, তারপরে তো দেখুন আমাদের ওই স্মার্ট সিটিতে সোশ্যাল মিডিয়াতে রোজ দেখা যায় শ্রীনগরের, আচ্ছা আপনি দেখুন ট্রাফিক, কত এয়ার ট্রাফিক হচ্ছে ওখানে, এসব তো এখনই হয়েছে, কিন্তু এদের পক্ষ থেকে তো চেষ্টার কোনো ত্রুটি থাকে না ডিস্টেবিলাইজেশনের জন্য। তাহলে আপনার চোখে পার্থক্যটা কোথায় গত 10 বছরে পাকিস্তানে ভারতের সম্পর্কের ক্ষেত্রে? একটা বিশাল চেঞ্জ। দেখুন, ফরেন অ্যান্ড সিকিউরিটি পলিসিতে আমি বলছি মোদিবাবুর যে 9 বছর, এখন 10 বছর হতে চলেছে, শুধু ভারতে নয় গোটা পৃথিবীতে 3টে জিনিস ওনার মধ্যে যেটা আছে। প্রথমত, উনি যা প্রতিশ্রুতি দেন আর কাজ করেন, যা বলেন সেটা উনি অবশ্যই করে দেখান। আর দ্বিতীয়ত, ওনার যে দেশকে নিয়ে যে স্বপ্ন রয়েছে, যে সংকল্প ওনার, আমি কোনো বড় বড় কথা বলছি না, 2047-এর মধ্যে আমাদের উন্নত দেশ তৈরি করতে হবে, আর হবেও যেভাবে আমরা এগোচ্ছি। কিন্তু উনি কি বলেছিলেন? উনি এটা বলেছিলেন যে, আমি আমার মন্ত্রিসভা নিয়ে কথা বলছি না, সারা পৃথিবীতে আপনি আপনার সাল 1700-তে আপনার যে অর্থব্যবস্থা ছিল, ওটা পৃথিবীর অর্থব্যবস্থাতে 25 থেকে 27% কন্ট্রিবিউশন ছিল আমাদের। 190 বছরের শাসনের পর ওটা নিচে নামতে নামতে 1% এসে ঠেকেছে। এখন যখন মোদিবাবু দায়িত্ব সামলাচ্ছেন, ভারতের অর্থব্যবস্থা 10ম স্থানে ছিল, ওটা 5ম স্থানে অলরেডি এসে গেছে। কিছুদিন আগেই আমি পরিসংখ্যান দেখছিলাম যে আমরা অলরেডি $4 ট্রিলিয়ন ইকোনমি। আমাদের আগে যারা যারা আছে, জার্মানি আর জাপান 4.1, 4.3 ট্রিলিয়ন। আমাদের রেট অফ গ্রোথ 6 to 6.5%, ওখানে রেট অফ গ্রোথ 0.9%। 1 বছরের মধ্যে বা 1.5 বছরের মধ্যে আপনি দেখবেন পৃথিবীর 3টে সবথেকে বড় অর্থ ব্যবস্থার মধ্যে আমাদের ভারত থাকবে। দ্বিতীয়ত, মোদিবাবু এটা দেখিয়েছেন, দেখুন আমি এই জন্য বলছি না যে আমি ওনার টিমে রয়েছি, কিন্তু উনি সত্যিই দেখিয়েছেন যে ডিপলি ডিভাইডেড ওয়ার্ল্ডে মোদিবাবু হলেন একজন ইউনিফায়ার, তার রোল প্লে করছেন আর করেওছেন। G20 করে দেখেছেন। সবাই আমাদের লিবারেলসরা বলেছিলেন কখনো এগ্রিমেন্ট হবে না, এটা হবে না, চীনের সমস্যা রয়েছে, রুশ রাজি হবে না, আমেরিকা ওদের সাথে রাজি হবে না, এরা রাজি হবে না। আমি পুরো ক্রেডিটটাই দিচ্ছি যে টিমটি ছিল মোদিবাবুর নেতৃত্বে, ওনার ডিটেলসে যাওয়া, আর অমিতাভ কান্ত আর বিদেশ মন্ত্রণালয়ের যারা কাজ করছিল, আমার ওদের একজন সুশারপা আছে, ডেপুটি শারপা, আমার সাথে কাজ করেছিল। ও কখনো কখনো আমাকে ফোন করে, বলতো স্যার এটা কি করে হবে, কি করে লোকেরা রাজি হবে। আমি বললাম দেখে নিও, তার আগের দিন রাতে আমি বললাম দেখে নিও সকাল 4টের মধ্যে এরা সবাই রাজি হয়ে যাবে। কারণ যেভাবে G20 পরিচালনা করেছিলেন, G20 মিটিং হয় নর্মালি ক্যাপিটালে, আপনি 200টা মিটিং 50টা আলাদা আলাদা শহরে করেছেন। মোদিবাবু উনি নিজে আর কি, মানে যেটাকে আমি বলতে চাইছি, পার্সোনালি ইন্টারেস্ট দেখিয়েছিলেন। আর ওই সময়ও আমাদের এটা দেখতে হবে যে কি বলেছিলেন। রুশ আর ইউক্রেনের যুদ্ধে মোদিবাবু বলেছিলেন দিস ইজ নট আ টাইম ফর ওয়ার। ওটাই আলটিমেটলি থিম হয়ে গেছিল। আমি মনে করি উনি এই যে চেঞ্জটা হয়েছে আমাদের 9-10 বছরে, এটা শুধু এই জন্য আসেনি যে আমাদের প্রধানমন্ত্রী আবাস প্রকল্প সফল হয়েছে, উজ্জ্বলা প্রকল্প বেশ ভালো চলছে, আমাদের মেট্রো সিস্টেম পৃথিবীতে সেকেন্ড বেস্ট হয়ে গেছে, সব থেকে বড় হতে চলেছে। একটা ন্যাশনাল স্পিরিট, যে আপনি চন্দ্রায়নের সময় ছিলেন, যেটা আপনি দেখেছেন ইয়ার ওভার দ্য মুন, আর স্পোর্টসেও দেখা যাচ্ছে, আর বাকি জায়গাতেও এটা একটা লিডারের রোল এরকম হয়। ঠিক আছে, তো উনি এমন চমৎকারভাবে পালন করেছেন। আমি মনে করি যে এখন আগামী দিনগুলোতে এটা বলছি না যে ভোট আসছে বলে আমাদের 5টা রাজ্যে, হ্যাঁ, সেটা দ্য ইন্ডিয়ান স্পিরিট। দেখুন, আপনার কথা মেনে নিচ্ছি যে মোদিজি ইন্ডিয়ার স্পিরিটকে দাঁড় করিয়েছেন, আজ ভারতকে পৃথিবীর লিডারশিপে এনে দাঁড় করিয়ে দিয়েছেন। ভারতের ইকোনমি এখন খুব ভালো হয়ে গেছে। আজ ভারত একটা আলাদা পজিশনে আছে। আমাদের প্রতিবেশী পাকিস্তানে যেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে, খাবার পাওয়া যায় না, লোকেরা কান্নাকাটি করে, আমরা টিভিতে দেখতে পাই। এত কিছু হওয়ার পরে ওরা মানতে রাজি নয়, অনুপ্রবেশ করি এখানে সন্ত্রাসবাদী পাঠায়। দেখুন, যখন একটা দেশ, সে যে কোনো দেশ যখন কোল্যাপসের স্টেজে চলে যায়, মানে একদম পড়ে যাওয়ার স্টেজে চলে যায়, তখন এটা বলা হয় যে ওরা
নিজেদের আচরণ পাল্টে ফেলবে, আমি মনে করি না এমন হবে। এখন ওখানে ৮টায় সন্ধ্যেবেলা বিদ্যুৎ বন্ধ হয়ে যায় পাকিস্তানে। পেট্রোলের দাম হয়তো ৩৮০ টাকা লিটার ওখানে। ওরা মানে অনেক ধরনের কথা বলছে এখন। কেউ এরকম বলছে যে পাসপোর্ট কেউ ওখানে প্রিন্ট করাতে পারছে না। আমি শুনছি আরকি। কারণ ওখানে ল্যামিনেটেড পেপার নেই। আমি এরকম সব কথাও শুনছি। জানি না কতটা সত্যি। কিন্তু পাকিস্তানে আমার ৪০ বছরের কূটনীতিক ক্যারিয়ারে, ৪০ বছরের বেশি থিংক ট্যাঙ্কটা ধরে ৪৫ বছরের ক্যারিয়ারে এতটা সময়ে পাকিস্তানের পরিস্থিতি এতটা খারাপ কোনোদিনও হয়নি। আর এই সময় পাকিস্তানের ভেতরের যে পরিবেশটা আছে, ওটা একটা মরিয়া ভাবের পরিবেশ। সেই জন্য এই অনুপ্রবেশ এসব এখন তো চলতেই থাকবে। কিন্তু আমি মানে ভবিষ্যতে কি হবে? কিন্তু আমার মনে হয় না যে আগামী দিনগুলোতে এখন পাকিস্তানের লোকেরাই বলছে যে, আপনি খুব ভালো করেছেন আমাদের সাথে ছিলেন না। না হলে আমরা আপনাকে ওই ওপরে যাওয়ার সময়ও আটকে দিতাম। অনেক লোকেরা আছেন ওখানে ওখানে কিন্তু। সেন্স অফ হিউমার খুব ভালো। যখন চন্দ্রযান নামলো হ্যাঁ। তখন পাকিস্তানের লোকেরা, আমি টিভিতে শুনেছিলাম, ওরা বলছিল যে ওরা এটা কোথায় নামালো? আমরা তো এমনিতেই চাঁদেই থাকি, কারণ আমাদের এখানে অন্ধকার আছে, আমাদের এখানে জলও নেই। একদম, একদম। ওইটাই একটা সেন্টিমেন্ট। আর দেখতে থাকুন, পরে কিছুদিনেরই ব্যাপার এটা। পাকিস্তানের কিছু অংশ তো আছেই, যারা এমনিতেও বলে আমাদের ভারতের সাথে যুক্ত হওয়া উচিত। আর কিন্তু আমি একটা নতুন জিনিস যেটা দেখছি, এখানে পাঞ্জাবে, যেটা পাকিস্তানে পাঞ্জাব, আর পাঞ্জাবি ডমিনেটেড এলিট যারা আছেন, ওদেরও চিন্তাধারার মধ্যে অনেক পার্থক্য দেখা যাচ্ছে। তাই দেখুন, একদিক থেকে সাফল্যের সাথে হিংসাও দেখা যায়, আবার অন্য দিক থেকে এটাও রিয়ালাইজেশন হয়ে যায়, এখন এই ১০-১৫ বছর আগে কি হতো? প্রত্যেকটা ব্যাপারে যেটাই হোক, ভারতের ব্যাপারে ডিসকাশন হতো। তখন একটা ওই ইকুয়েশন পাকিস্তান আর ইন্ডিয়া, ভারত, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এখন ওটার কোনো ধর্তব্যের মধ্যেই পড়ে না। এখন আপনি একটা আলাদা লিগে চলে এসেছেন। জনগণ যারা এখানে বসে আছেন আর আমাদের দেশের কোটি কোটি লোক যারা আপনাকে দেখছেন, তারা তো আপনার অভিজ্ঞতা থেকে জানতে চান যে আমাদের কাশ্মীর যারা অকুপায়েড করে রেখেছে সেটা কবে ফিরিয়ে আনা হবে। শিগগিরই। দেখুন, আমি যখন জেনিভাতে অ্যাম্বাসেডর ছিলাম, তখন পাকিস্তানের যিনি অ্যাম্বাসেডর ছিলেন, পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিলেন, উনি যখন আমি নিউ ইয়র্কে গেছিলাম, উনিও নিউ ইয়র্কে চলে গেছিলেন। ওনাকে ওরা ডেকেছিলেন পাকিস্তান অকুপাইড কাশ্মীরের প্রেসিডেন্ট হওয়ার জন্য। তাই কখনো কখনো আমার মনে হয় ওকে জিজ্ঞাসা করি যে, ভাই, স্বাদ মিটেছে? এখানে ফিরে আসতে চাইলে বলো একবার। এখানে একটা ব্রেক নিয়ে নিচ্ছি, আর ব্রেকের পর আপকি আদালতে হরদীপ পুরীর ওপরে অভিযোগ আর প্রশ্নের সম্ভার নিয়ে ফিরছি। আমি বলেছিলাম মূর্খতা ৩ ধরনের হয়ে থাকে। সাধারণ মানে অর্ডিনারি, অসাধারণ মানে এক্সট্রা অর্ডিনারি, আর একটা চক্রবর্তী ক্লাসের মূর্খতা হয়। আমি এটাই বলেছিলাম। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ মোকদ্দমা চলছে। প্রশ্ন জিজ্ঞাসা করছি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীকে। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ইউনিয়ন মিনিস্টার হরদীপ সিং পুরীর ওপরে অভিযোগ হলো যে ইনি রাজনীতিতে এসে কূটনীতি ভুলে গেছেন। হরদীপজি, কংগ্রেসের লোকেরা বলে যে আপনি এত বড় ডিপ্লোম্যাট, রাজনীতিতে পা রাখার পর হরদীপজির জানি না কি হয়ে গেল, রাহুল গান্ধীকে আপনি গাধা বলে দিলেন। কোনোদিনও না, কোনোদিনও বলিনি। আমি কোনোদিনও বলিনি। আমি এটা বলেছিলাম, যখন উনি কিছু একটা বলেছিলেন, আমাদের নেতাদের নিয়ে বলেছিলেন, আমি বলেছিলাম মূর্খতা হয় ৩ ধরনের, ঠিক আছে? একটা সাধারণ মানে অর্ডিনারি, অসাধারণ মানে এক্সট্রা অর্ডিনারি, আর একটা চক্রবর্তী ক্লাসের মূর্খতা। আমি এটাই বলেছিলাম। না, আপনার ওই স্টেটমেন্টটা আমার কাছে আছে, যেটাতে আপনি বলেছিলেন যে ইউ আর গেটিং অ্যান অ্যাস টু রান আ হর্সেস রেস। না, ওটা ওটা বাংলায় ট্রান্সলেট করলাম, আর ঘোড়ার বদলে আপনি গাধাকে দৌড় না, করাচ্ছেন। এটা একটা প্রবাদ বাক্য, ইটস অ্যান এক্সপ্রেশন, যে আপনি ধরে নিন আপনি ঘোড়ার রেস হচ্ছে, মানে এটা হলো ভালো একটা কম্পিটিশন চলছে, ঠিক আছে? ওটাতে আপনি ঘোড়াকে রিপ্লেস অন্য কোনো
পশুর সাথে করছেন, না ওটা তো শুধু একটা কথার কথা। তার মানে আমি সত্যি সত্যি ওনাকে গাধা বা ওরকম কিছু বলিনি? না, আমি কোনোদিনও বলিনি। আমি তো বলেছিলাম এটা একটা এক্সপ্রেশন। উনি তো এটাই মানে বার করেছেন যে আপনি রাহুলজিকে গাধা বলে দিয়েছেন, আর উনি বলেছেন যে এটা হলো সস্তার এক ট্রোল। না, না, আমি এটাও বলিনি। আমি দেখুন এভাবেই বলেছিলাম। আমি কে হই এসব বলার? উনি একজন এত বড় একটা পার্টির নেতা, উনার একটা মহান বংশ রয়েছে, ঠিক আছে? আর উনি এমন একটা পরিবার থেকে এসেছেন যাদের যথেষ্ট ভালো ভূমিকা রয়েছে ভারতের স্বাধীনতার আন্দোলনের সাথে। আমি এরকম কিছু বলিনি। আপনি এটাও টুইট করে দিয়েছেন, সালা কংগ্রেস। দেখুন আমি কি টুইট করেছি? ইটালিয়ান ভাষা, যেটা সম্পর্কে আপনাদের মধ্যে কারোর বেশি জানা নেই, আমারও জানা নেই। ইটালিয়ান ভাষায় কনফারেন্স রুমকে সালা কংগ্রেসই বলে থাকে। না, না, এটা একদম সত্যি কথা। এতে কি লোকেরা খুব রেগে গেছে আমার উপরে? আপনি জানতেন রেগে যাবে। না, কেন রেগে যাবে? হ্যাঁ, আরে ভাই, কনফারেন্স রুম ইটালিতে ওটাকে সালা কংগ্রেসই বলে থাকে, তাহলে মানেটা কি হলো? আপনি দেখুন, রাহুল গান্ধী তো প্রধানমন্ত্রীকে পকেট মারও বলে ওরে দিয়েছেন। বাবারে! উনি বলেছেন ইনি অ্যাটেনশন ডাইভার্ট করে দেন আর আদানিজি পকেটটা মেরে দেন। আপনি ওনাকে এটা জিজ্ঞেস করুন যে আপনার যখন বাবা প্রধানমন্ত্রী ছিলেন, উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে মনে হয় ১৯৮৫-র আশেপাশে, একটা টাকা যখন দিল্লি থেকে বেরোয়, তখন শেষ পর্যন্ত যারা লাভবান হন বা যাদের উদ্দেশ্যে বেরোয় ১৫ পয়সা পৌঁছয় তাদের কাছে। আমি কথা বলছি ১৯৮৫ সালের। দেশ স্বাধীন হয়েছে ১৯৪৭ সালে। ঠিক আছে? আপনি দেখে নিন ৭৫ বছরে কতটা সময় কংগ্রেসের সরকার ছিল আর ছিল না। তখন পকেট কাদের ছিল? কারা পকেট মার ছিল? আপনি ওই দ্বিতীয় কোনো ব্যক্তিকে ভালো-মন্দ আমি কোনো সাফাই দিতে আসিনি এখানে। কিন্তু আপনাদের যে কংগ্রেস স্টেটস রয়েছে, ওখানেও ওদের ইনভেস্টমেন্ট আছে। দেখুন, উনি তো সদ্য এটা বলেছেন, সেটা হলো জনগণকে বলেছেন, যদি আপনি পেট্রোল কেনেন তাহলে টাকাটা আদানিজির পকেটে ঢোকে, আপনি যদি খাবার খান তাহলে টাকাটা আদানিজির পকেটে ঢোকে, যদি আপনি জল খান তাহলেও টাকাটা আদানিজির পকেটে ঢোকে, বিদ্যুৎ তো খরচ আমি করেন, টিভি চালান, তাহলেও টাকাটা আদানিজির পকেটে যায়। মনে হয় সব দিক থেকে ওনার আডানি অবসেশন হয়ে গেছে আরকি, আমি এটাই বলব। উনি যদি পেট্রোল সম্পর্কে একটুও যদি কষ্ট করে জেনে নেন, তাহলে বোঝা যাবে কাঁচা পেট্রোল, কাঁচা তেল কোথা থেকে আসে। ৮৫% আমরা ওগুলো ইম্পোর্ট করি। ওগুলো কারা ইম্পোর্ট করেন? ২ টো প্রাইভেট সেক্টর কোম্পানি আছে আর বাকিগুলো আমাদের ওএমসি। ওটাতে উনি যে ব্যক্তি নাম করেছেন, আমার তো মনে হয় না উনার কোনো কাঁচা তেলের ইম্পোর্ট আছে বা রিফাইনিং আছে, নাম্বার 1। নাম্বার 2, ওটাতে আপনাকে ফ্রেট লাগাতে হবে, ইন্স্যুরেন্স লাগাতে হবে। যেভাবে রিফাইন করতে হয় কাঁচা তেলকে, আর পেট্রোল আর ডিজেল যারা তৈরি করে তারা নিজেদের কিছু পার্সেন্টেজ রাখে। বাকিটা ডিলার কমিশন নেয়, আর বাকিটা কেন্দ্রীয় সরকার ওতে এক্সাইজ শুল্ক বসায়, আর যে রাজ্য সরকার আছে ওতে ভ্যাট বসায়। আরে ভাই, একদমই ক্লিয়ার ব্যাপার এটা। মোদিবাবু গত ২ বছরে সারা পৃথিবীতে দাম ৩০-৪০% ওপরে উঠেছে। ভারত এমন একটা দেশ যেখানে দাম মোটামুটি 11% নিচে নেমেছে। ঠিক আছে? কেন নেমেছে? কারণ মোদিবাবুর কেন্দ্রীয় সরকার দুটো সময়, নভেম্বর ২০২১ আর মে ২০২২-এ দুটো সময় আমাদের এক্সাইজ শুল্ক কম করেছেন। ১৩ টাকা ১৬ টাকা করে পেট্রোল আর ডিজেলের দাম কম হয়েছে। ঠিক আছে তো? ওকে? ভারতীয় জনতা পার্টির রাজ্যরা নিজেদের ভ্যাট কম করেছে। আর রাজস্থানে ১০৮ টাকা করে পেট্রোল বিক্রি হয় লিটার প্রতি, আর বিজেপির লখনৌয়ে সেটা ওই ৯৬ টাকা করে বিক্রি করা হয়। তাহলে ১২ টাকার পার্থক্য এখানে। এটার উত্তর দিক, আপনি যে খাবারটা খান সকালে, ওটার ট্যাক্সটা আদানিবাবুর কাছে চলে যায়। আপনি পেট্রোল ভরেন। জানি না উনি কি বলতে চাইছেন। উনি এটাও বলেন যে হরদীপ পুরী যখন সিভিল এভিয়েশন মিনিস্টার ছিলেন, উনি ৬টা এয়ারপোর্ট আদানিকে দিয়ে দিয়েছিলেন। না, প্রথম কথা হলো ওই এয়ারপোর্টের অকশন তো আমার আসার আগেই হয়ে গেছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে যদি আপনি একটা ওপেন ট্রান্সপারেন্ট অকশন করেন, ঠিক আছে? তাহলে ওটাতে আপনি বলবেন যে আপনার মুখটা অনেকটা মুরারজি দেশাইয়ের মতো দেখতে, বা
বা আপনার নামের সাথে মিল আছে, আপনি ওটা নিতে পারবেন না। বলুন আমায়। যখন আমি এয়ারপোর্টের সাথে ডিল করতাম সিভিল এভিয়েশন, তখন একটা বড় এয়ারপোর্টের অকশন ছিল জেওয়ার, যেটা দিল্লির আশেপাশে রয়েছে। যখন জেওয়ার এয়ারপোর্ট তৈরি হয়ে যাবে তখন দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর জেওয়ারের যে ট্রাফিকটা হবে, ইট উইল বি মোর দেন লন্ডন, হিথ্রো, গ্যাটউইক, স্ট্যানস্টেড পুট টুগেদার। আমার 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 যোগীবাবুর সাথে কথা হয়েছিল একবার, এটা নিয়েই কথা বলেছিলাম আমি, ঠিক আছে? তখন কেউ একজন জিজ্ঞাসা করেছিল যে এই এয়ারপোর্টের অকশন কিভাবে সফল করা সম্ভব। আমি বলেছিলাম যে এর একটাই উপায় আছে, একদম ওপেন ট্রান্সপারেন্ট নিলাম রাখুন, আর ওটাই হবে। আর এতে কি হলো না, এতে একটা কোম্পানি আছে জিউরিক, যারা আগেও এটা করেছিল, ওরা এসেছিল, আর যে ব্যক্তির কথা বলছেন সে নিচে নেমে গেছিল। এটা তো পুরো নিলামের ওপরে, আর কতটা অ্যাগ্রেসিভলি নিলাম করতে পারছে। আপনার সম্পর্কে কংগ্রেসের লোকেরা বলে যে হরদীপ পুরীর ইউটিলিটি উপযোগিতা শুধুমাত্র এটুকুই যে গান্ধী পরিবারের বিরুদ্ধে উল্টোপাল্টা বক্তব্য দেবেন। উনি হলেন পার্ট টাইম মিনিস্টার আর ফুল টাইম ট্রোল করেন। আমার ইউটিলিটি কি সেটা তো অন্য কেউ বিচার করবে। ওনার কথাই যদি আমি ধরি, আমি এটাই মনে করি যে ১ বছরে তো ৩৬৫টা দিন হয়। যদি 2% সময়ও যদি এনার সম্পর্কে কেউ কিছু বলেছেন, তাহলে আপনি প্রসঙ্গটা দেখে নিন। কারণ আমার ওনার প্রতি কোনো অবসেশনও নেই, অন্য কিছুও নেই। প্রিয়াঙ্কা গান্ধীর যে অভিযোগটা আছে সেটা আমি পড়ে বলছি, যেটা উনি বলেছেন। উনি বলেছেন যে রাহুল গান্ধী পৃথিবীর দুটো সবচেয়ে বড় সংস্থায় পড়াশোনা করেছেন, হার্ভার্ড আর কেমব্রিজ থেকে উনি ডিগ্রি পেয়েছেন। আপনি ওনাকে পাপ্পু বানিয়ে দিলেন। ডিগ্রি তো আপনি দেখেননি, সত্যিটা আপনি জানেন না, আর ওনাকে পাপ্পু বানিয়ে দিলেন। আমি কোনোদিন ওনাকে পপ্পু বলিনি। পপ্পু তো টার্ম অফ অ্যাফেকশন হয়। আরে আমার বাচ্চা তো নয় যে পপ্পু বলবো। আরে আমার আমার সেই সাহসই নেই। উনি এত বড় একজন লিডার। ওনার বাবা প্রাইম মিনিস্টার ছিলেন, ওনার ঠাকুমা প্রাইম মিনিস্টার ছিলেন, ওনার গ্রেট গ্র্যান্ডফাদার প্রাইম মিনিস্টার ছিলেন। আমি কেন ওনাকে এমনি বলবো? পাপ্পু তো টার্ম অফ অ্যাফেকশন হয়। আর পাপ্পু আমি, আমার সাথে ওনার এরকম কোনো সম্পর্ক নেই যে আমি এসব কথা বলবো। চলুন পাবলিকের থেকে কিছু প্রশ্ন নেওয়া যাক। খালিস্তানের ব্যাপারে অনেক কথাবার্তা চলছে, আর অনেক সিঙ্গারও এর সাপোর্টে কথা বলছে। তাই আমার প্রশ্ন হচ্ছে যে আপনি পাঞ্জাবের ইয়ুথকে কি মেসেজ দিতে চান, যে কোনটা করা ঠিক কোনটা ভুল? এটা কোথায় তৈরি হচ্ছে? খালিস্তান। হয় এটা তৈরি হবে ক্যানাডাতে, কারণ সব খালিস্তানি তো ওখানে ঢুকে পড়েছে। আর আমি মনে করি যে যদি খালিস্তানকে, যাকে আমি কুকুল্যান্ড বলি, বোকামির কথা এটা। ভারতে আচ্ছা আমাদের কি ইতিহাস আছে? আমি নিজেকে নিজে অনেক গর্ব করে বলেছি, আমাদের ১০ম গুরু, গুরু গোবিন্দ সিং মহারাজ, উনি কি করেছেন আমাদের কমিউনিটির জন্য? না, ওখান থেকে খালসা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের কত পার্সেন্টেজ আছে ভারতের জনসংখ্যার মধ্যে? 2% থেকে কমই হবে শিখদের। আর দেখুন ভারতে আমাদের জন্য কি না করা হয়েছে। এখন থেকে তার থেকে কয়েকজন অদ্ভুত লোক বেরিয়ে পড়ে, সি হাউ লাকি আই অ্যাম, আই ওয়েন্ট টু ক্যানাডা, বিকেম আ মিনিস্টার। আজব ব্যাপার। ভারতে দেখুন কি আছে, কতটা সম্মান দিয়েছে, কি না নেই। আর এটা আমি বলছি না যে এটা শুধু একতরফা। কন্ট্রিবিউশন কত আছে শিখদের এখানে। পাঞ্জাবে আছে, এগ্রিকালচারে আছে। আপনারা তো দেখুন ট্রান্সপোর্টেশনে, মেডিকেল প্রফেশনসে, লতে কত লিউমেরিজ আমাদের চিফ জাস্টিস ছিলেন। আমার ভাই মনিন্দর সিং, এ তো অ্যাডভোকেট, ঠিক আছে তো, প্র্যাকটিসিং দিল্লি হাইকোর্টের জাজ। তাহলে কি করছে খালিস্তানের? দেখুন কি হয়েছে পাঞ্জাবে, আমি বলছি অনেক দিন আগে থেকে ওখানে যে সাউন্ড ডিসিশন মেকিং হয় সেইটাই ছিল না আর কি। কি হয়েছে, ওরা যে জিনিসটা দিয়ে নেশা, এটা খুবই দুঃখজনক ব্যাপার যে উই আর
লস্ট আ কমপ্লিট জেনারেশন উই হ্যাভ, ওই বেশি নেশার কারণে। আর আরেকটা ব্যাপার কি হয়েছে, যে কোনো জায়গায় যান, অমৃতসর থেকে জলন্ধর, সেখানে জায়গায় জায়গায় বড় বড় বোর্ড আছে IELTS, জানি না এগুলো কি, নতুন কোনো AIMS বা IIT খুলেছে হয়তো। না, ওরা কি করে, বাচ্চাগুলোকে একটু ইংরেজি পড়াতে চায়, একটু ইংরেজি পড়িয়ে কি করে যে ওরা ইন্টারভিউয়ের জন্য যায়। তাহলে বলুন, একটা কমেডিয়ান আছেন ট্রেভার, সাউথ আফ্রিকা অরিজিনের কেউ একজন, ও হ্যাঁ ট্রেভার নোয়া, তো সেখানে কেউ ওনাকে এটা জিজ্ঞাসা করছে যে ইন্ডিয়ার ক্যানাডার ব্যাপারে। আচ্ছা, ইন্ডিয়া কাকে বলে? বলে যে দ্যাটস আ কান্ট্রি হুইচ সাপ্লাইজ চিপ লেবার টু ক্যানাডা। আজব ব্যাপার। ওখানে যদি কোনো ট্রাক ড্রাইভার যায়, ওখানে তো সে ভালোই টাকা রোজগার করবে, আর যে বেচারা পড়াশোনা করে সে গেলে কি হয় না, ওকে ছোট একটা চাকরি করতে হবে। তাই এটা একদম, এখন মা বাবা কি বলেছে বিদেশে যেতে, না ভাই, বিদেশে দেখে নিও, পাঠাবে কি। আমি আপনাদের একটা কথা লিখে বলে দিচ্ছি এখানে, এই প্রোগ্রামের মারফত বলছি, কিছুদিন আগেরই কথা, লোকেরা ওখানে গেছে, এখন ইকোনমিক অপরচুনিটি ইন্ডিয়াতে আছে, লোকেরা ফিরে আসছে, ডক্টররা ফিরে আসছে, বাকিরা ফিরে আসছে। আর আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছে এখানে, এখন যে আপনারা ওদের পলিটিক্যাল সিস্টেমটা দেখছেন, এই যে ভদ্রলোক বাবু আছেন ট্রুডো বাবু, এনার এখন পলিটিক্যাল লাইফ মনে হয় একটু মানে টাইম বাউন্ড, একটু টাইম কম হয়ে গেছে। যদি বানাতে চান খালিস্তান, তাড়াতাড়ি বানিয়ে নিন যতদিন উনি প্রাইম মিনিস্টার আছেন। তারপরে ওখানেও যে লোকেরা আসবে, তাদের যে রিয়াকশন হবে, বাকি লোকেরা তখন জানতে পারবে এরা সবাই মূর্খ লোকজন সব। আপনি খুব ভালো কথা বলেছেন। এবার আরেকটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে হরদীপ পুরীর ওপরে পরের অভিযোগ। এটা পলিউশনের জন্য ভালো হবে, একেও ফ্রি করে দাও, ওকেও। আমি বললাম কেজরিওয়াল বাবু, তাহলে ওই যে 28,000 কোটি টাকা ধার নেওয়া হয়েছে জাপানের থেকে, ওটাকে কি আমার দাদু এসে দেবে? এই মানে ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা করছি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর ওপরে। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ইউনিয়ন মিনিস্টার হরদীপ সিং পুরীর ওপরে অভিযোগ হলো যে ইনি হলেন স্বপ্নের বণিক। হরদীপজি, মল্লিকার্জুন খাড়গে, যিনি কংগ্রেস পার্টির অধ্যক্ষ, উনি বলেছেন যে যখন যখন ভোট আসে তখন হরদীপ পুরী ওনার সরকার লোকজনদের সস্তায় গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দেয়, সস্তায় খাবার দেওয়ার প্রতিশ্রুতি দেয়। উনি কবিতাও লিখেছেন, জব ভোট লাগে ঘটনে তো চুনাবি তোফে লাগে বটনে। ছন্দটা ভালো কবিতাটা, কিন্তু আমার মনে হয় খাড়গে বাবু নিজে খুবই চিন্তিত থাকেন। কেন থাকেন? অধ্যক্ষ হলেন উনি, কিন্তু ওনার কথা তো কেউই শোনে না। কেন শোনে না? কার কথা শোনে সেটা আপনিও ভালো জানেন, আমিও ভালো জানি। সেই জন্য খাড়গে বাবুর এই বক্তব্যটা, আমরা যে গ্যাসের সিলিন্ডারের দাম কমাই, যদি খাড়গে বাবু সত্যি সত্যি কংগ্রেস পার্টির অধ্যক্ষ হন, সিরিয়াস হতেন যদি উনি, তাহলে উনি গেহলোত বাবুকে বলতেন যে ভাই তুমি তো 12 টাকা বেশি দামে পেট্রোল বিক্রি করছো। না, পেট্রোলের ব্যাপারে উনি বলছেন যে সময় ওনাদের সরকার ছিল 150 টাকার ব্যারেলের রেট ছিল, আর 71 টাকায় পাওয়া যেত, আর আজ 80-82 টাকা ব্যারেলের রেট চলছে, আর এখানে আজও 96 টাকা 97 টাকায় পাওয়া যায়। ওনার সরকারের কথা যদি বলেন, তখন উনি খুব ইন্টেলেকচুয়াল বিদ্বান ব্যক্তিমন্ত্রী ছিলেন। আপনি হয়তো বুঝেছেন আমি কার কথা বলছি। তখন উনি কি করেছিলেন, ওনারও অনেক সমস্যা হয়েছিল, ঠিক আছে? তো তখন কি হলো, উনি একটা অয়েল বন্ডস ফ্লোট করলেন। অয়েল বন্ডস ছিল 1,41,000 কোটি টাকার। অয়েল বন্ড মানে এটাই যে পাঞ্জাবিতে বলে কর্জালে নানা তো পোখতে অনু পোতা। তখন 1,41,000 কোটি টাকার অয়েল বন্ড ফ্লোট করলেন উনি, আর এখন আমাদের ওটাকে শোধ করতে হচ্ছে ওটার উপরে 3,50,000 কোটি। এটা হলো এনার ইকোনমিক্স, ঠিক আছে? তাই খাড়গে বাবুকে এটা বলবেন যে এই সময় পেট্রোলের দাম 2 বছরে 11% নিচে নেমেছে, 80 কোটিরও বেশি লোকজনদের মোদিবাবু প্রতিদিন 3 বেলার মতো ড্রাই রেশন বিনামূল্যে দিচ্ছেন, 220 কোটি ভ্যাকসিনের ডোজ তৈরি করিয়েছেন মোদিবাবু, আর বিনামূল্যে লোকজনদের বিলিয়েছেন। এটা তো আমরাই করেছি, আর অয়েল বন্ড ফ্লোট করিনি। এটাই হলো মোদিবাবুর কাজ। আর একজন আপনার বন্ধু আছেন কেজরিওয়ালজি,
দিল্লি আর তার আশেপাশে যে সিটিগুলো রয়েছে হুম। সেগুলোতে পলিউশনের এতটাই খারাপ অবস্থা যে লোকজনদের নাক দিয়ে বিষ নিতে হচ্ছে। আমি সবসময় বলি যে এরকম যে পলিউশন রয়েছে, যেটা পৃথিবীতে আমি বুঝতে পারি এটার যা কাউন্ট আছে, সেটা সবচেয়ে বেশি বিপজ্জনক হয়। এটার একমাত্র কারণ রয়েছে, সেটা হলো শুকনো গ্যাস পোড়ানো। সেই জন্য আমরা যেটা করছি, আমরা একটা পানিপথে সেকেন্ড জেনারেশন প্লান্ট তৈরি করেছি, যেখানে শুকনো গ্যাস থেকে আমরা ইথানল তৈরি করছি। কিছুদিন আগে আমি জার্মানি গেছিলাম, ওখানে আমরা কম্প্রেস বায়োগ্যাস প্লান্ট বেশি পরিমাণে তৈরি করেছি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওই শুকনো গ্যাস জ্বালানোর মানে এই যে সিম্পল শর্টকাট সলিউশন রয়েছে, এই পলিউশনের আমরা মানে উল্টে তো যেটাকে উনি হরদীপজি দোষারোপ করছেন হরিয়ানা সরকারের ওপর, বলছেন পাঞ্জাবে তো 70% শুকনো ঘাস আমরা কমিয়ে ফেলেছি, কারণ হরিয়ানা এখনো জ্বলছে তাই জন্যে। এটা কেজরিওয়াল বাবুকে আপনি বলবেন স্যাটেলাইটে ছবিটা দেখে নিন, ওখানেই ভালো দেখা যাবে যে রেড স্পটটা আছে কোথায়। যদিও রেড স্পট পাঞ্জাবের অন্য কোনো জায়গায় যদি দেখা যায় তাহলে বলে দিক। দেখুন, সবাই জানে কিন্তু কেজরিওয়াল বাবু, আমি বললাম না যে ওই ডিপ ফেক হয় নাকি ডিপ ফ্লেক হয়, ডিফ্লেক। ফেক হয়। হ্যাঁ। দেখুন, উনি স্যাটেলাইট ইমেজও কোনো একটা নিয়ে আসবেন, আমি যেটা মানতে একেবারেই রাজি নই। উনি তো পোস্টার ছাপিয়েছেন যেখানে প্রধানমন্ত্রী মোদিজির ফটো আছে, আর উনি লিখেছেন মোদিজি এই দূষণ কবে শেষ করবেন। আমার অবাক লাগে উনি কিসব উল্টোপাল্টা কথা বলতে থাকেন। এই ডিপ ফেক বা ডিপ ফ্লেক তো এখনই এসেছে, উনি তো প্রথম থেকেই এরকম বলেন। প্রথম থেকে আমি ওনাকে দেখি, আর এমন সব কথা বলে ফেলেন। আর যেমন শুকনো গ্যাস জ্বালানোর পর তো ওখানে দিল্লিতে হোক, যখন আমি নতুন নতুন মন্ত্রী হয়েছে আর কি, ইনি বলেছেন খুবই কনভিকশনের সাথে, হরদীপবাবু এখানে মেট্রোর ভাড়া বাড়াবেন না। আমি কেজরিওয়াল বাবু, ৮ বছর হয়ে গেছে, ফেয়ার ফিক্সেশন হয়নি, এখন হয়েছে। ৬ মাস আগে এপ্রিল ২০১৭-তে অলরেডি অর্ধেকটা হয়ে গেছে। এখনই এই সময় না, না, এটা কিন্তু পলিউশনের জন্য ঠিক হবে। এটাকেও ফ্রি করে দাও পলিউশন আটকাতে, ওটাকেও। তখন আমি বললাম, কেজরিওয়াল বাবু তাহলে ২৮,০০০ কোটি টাকার ধারটা নেওয়া আছে জাপানে থেকে, ওটা কি আমার দাদু এসে দেবে? আরে এই ভগবান মান নতুন মুখ্যমন্ত্রী, ইনিও বলেন এটা ঠিক আছে, এটা ফ্রি করে দাও, ওকে, ওটাও ফ্রি করে দাও, আর এটাও করে দিন। করুন, আপনারা করতে থাকুন। আপনারা লোকজনদের সুবিধে দিতে চাইছেন, করুন। তারপর কেউ একজন বলল টাকা কোত্থেকে আসবে, না আমরা কেন্দ্র থেকে নিয়ে নেব। আরে এটা একটা নতুন ধরনের পলিটিক্স। আপনি ইরেসপন্সিবল স্পেন্ডও করছেন। আমার একটা RRTS প্রজেক্ট আছে, যেটা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাবু ১৮ কিলোমিটার এখন ওটা চালু করেছেন। দিল্লি সরকার ওদের টাকা অনেক দিন ধরে দিচ্ছে না। কিছুদিন আগে আমি দেখলাম সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছেন, ১ সপ্তাহের মধ্যে ওই টাকাটা দেবেন, না হলে তোমার যে বিজ্ঞাপনে যে বাজেট রয়েছে ওটা আমরা আটকে দেবো। ঠিক আছে তো? কেজরিওয়াল বাবুর যে দানছত্র খুলে বসার যে পলিটিক্যাল স্টাইলটা রয়েছে, আমি বুঝতে পারছি এটার সময় এখন শেষ হতে চলেছে। হরদীপজি, আমরা আপনার ওপর অনেক ধরনের অভিযোগ আনলাম, আর আপনি ডিপ্লোম্যাট হয়ে উত্তর দিলেন, আবার রাজনীতিক হয়ে উত্তর দিলেন। এবার একটা ব্রেক নেওয়ার পালা, আর ব্রেকের পর শুনে নেব আপকে আদালতে আজকের বিচারক আমোদ কান্তের সিদ্ধান্ত আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর ওপর। ওনাকে জিজ্ঞাসা করেছি ওনার মন্ত্রিসভার ব্যাপারে, কংগ্রেসের অভিযোগের ব্যাপারে, ওনার কূটনীতির ব্যাপারে, ওনার ব্রেভারির ব্যাপারে, বাহাদুরির ব্যাপারে। এখন সময় হলো আপকে আদালতে আজকের জজ ফর্মার ডিজিপি আমোদ কান্তের সিদ্ধান্তের। আমার বিচারক হিসেবে একটা সমস্যা এটাই হচ্ছে যে আমার পুরনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে। হরদীপ সিং পুরী আর লক্ষ্মী আমার ব্যাচমেট ছিলেন আগে, মানে 1974-এ। তখন থেকে আমি ওনাদেরকে ভালো করে চিনি। রজত শর্মা দেশের একজন বড় নামিদামি উকিলও বটে, প্রসিকিউটর উনি। পুলিশে ছিলাম বলে প্রসিকিউটরকে আমি ভালোই বুঝি। রাজনীতি আপনার ডিএনএতে রয়েছে, এরকম আপনি অভিযোগ করেছেন। আর কূটনীতিবিদ হওয়ার পরেও রাজনীতি আপনার সাথে একটানা ছিল, আর আপনি সেটা সঠিকভাবে উপস্থাপনা এমনভাবে করেছেন যে বিশ্ববিদ্যালয়তে যখন আপনি হিন্দু কলেজে ইলেকশনে আপনি কন্টেস্ট করেছেন আর আপনি সফলও হয়েছিলেন, তখন যে রাজনীতির শিক্ষা ছিল সেটা আপনি পেয়েছেন, তার পুরো সদ্ব্যবহার করেছেন। আপনি সঠিকভাবে বলেছেন যে 14 বছর আপনি অনেক বড় পজিশনে ছিলেন, কূটনীতির পজিশনে ছিলেন, তখন ওই সময়ে যত রাজনৈতিক ব্যক্তিত্ব আপনার সাথে দেখা করেছেন,
ওনাদের সাথে আপনার যে ইকুয়েশন ছিল, যে কাজ করেছেন সেগুলো পলিটিক্যাল ফেভারের জন্য করেননি, আপনার অনেক রকমের কন্ট্রোভার্সিয়াল কথা উঠেছে, রাজেশ শর্মা সেগুলো বলেছেন তার বক্তব্যে, আর প্রত্যেকটি জিনিসকে আপনি তার একেবারে সঠিকভাবে উত্তরও দিয়েছেন। আপনার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে, আপনার মধ্যে জ্ঞান অনেক বেশি রয়েছে অন্য লোকজনেদের থেকে, আর শব্দের চয়ন আর শব্দের জ্ঞান আপনার মধ্যে অনেক বেশি, যার জন্য ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টারের কথা হোক বা ক্যানাডা নিয়ে বিভিন্ন ধরনের কথা চলছে এখন, বা এখন পেট্রোলের দাম, যেটা আপনি বোঝানোর চেষ্টা করলেন লোকজনদের ভালোভাবে, হাউজিং মিনিস্ট্রি থেকে, পেট্রোলিয়াম মিনিস্ট্রি থেকে বিভিন্ন ধরনের কথা আপনার সামনে উঠে এসেছে। একজন খুব ভালো জ্ঞানী ব্যক্তিত্ব হওয়ার কারণে আর অনেক লম্বা সময় ধরে আপনি সরকারকেও দেখেছেন বলে কূটনীতিকেও দেখেছেন, পলিটিক্সকেও দেখেছেন। এইসব ব্যাপারগুলো দেখে হরদীপ সিং পুরী একজন এক্সট্রা অর্ডিনারি পার্সোনালিটি হিসেবে পরিচিতি পান, আর আপনি সব ব্যাপারগুলো সঠিকভাবে উপস্থাপন করেছেন। আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি, সব অভিযোগ থেকে মুক্তিও দিয়েছেন। আজ আমাদের দেশে অনেক কম এমন মানুষ আছেন যাদের এত বেশি পৃথিবীকে দেখার বোঝার অভিজ্ঞতা আছে, যেমন হরদীপ সিং পুরীর আছে। আমরা আশা করছি উনি জনগণের জীবনের সঙ্গে মিশে থাকবেন, দেশে সেবা করতে থাকবেন। আজকে আদালতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের সপ্তাহে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।